প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যাকাণ্ড এবং অপর প্রকাশক সহ ৩ জনের কুপিয়ে আহত করার ঘটনায় নানামুখী প্রতিক্রিয়া মিলেছে আজ দিনভর। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন পরিস্থিতি ভালো আছে। আর আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন যেই দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দীপনের বাবা শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক সেই দলের সমর্থক। এইসব খবরের শিরোনাম নিয়েই আজ ৭১ জার্নালের আমাদের আলোচনার সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি খবর নিয়েই, জানিয়ে দিই নানা মাধ্যমে যে খবর প্রকাশিত হয় প্রতি মুহূর্তে তার শিরোনামগুলো যুক্ত করি খবরের সাথে যুক্ত মানুষদের, তারা সংযুক্ত হয়ে কথা বলেন খবর নিয়ে। আজ আমাদের সাথে ৭১ জার্নালের আলোচনায় বিভিন্ন সময়ে সেই খবর সংশ্লিষ্ট মানুষরা যুক্ত হবেন। তবে স্টুডিওতে এই মুহূর্তে আছেন দেশ টিভির বার্তা প্রধান জাহিদুল হাসান পিন্টু এবং সাংবাদিক ইলিয়াস খান। আরো যুক্ত হবেন অনলাইন অ্যাক্টিভিস্ট খান মোহাম্মদ মাসুম। নিশ্চিতভাবেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এখন পর্যন্ত আছেন চাপাতির খুনের তালিকায় প্রথম সারিতে, যদিও সম্প্রতি আবারও ব্যবহৃত হচ্ছে পিস্তল, আগ্নেয়াস্ত্র সহ নানান কিছু। জাহিদুল হাসান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। প্রথমে ফয়সাল আরিফিন দীপনকে যে হত্যাকাণ্ডে কি ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, খুনিরা পেশাদার পরিকল্পিত খুন কিনা, এইসব বিষয়ে আসলে আলোচনার খুব বেশি আগ্রহ আমার ধারণা আমাদের কারোরই নেই। জেনে গেছে বা এতে আসলে খুব বেশি কিছু আসলে আর বহন করে না এইসব তথ্য, বা ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিও আর তদন্তে নতুন কোনো মাত্রা যোগ করে খুব অভিনব কোনো কিছু এনে দিচ্ছে সামনে, সেটিও আমরা বলতে পারছি না। ফলে এই খুনের ধরন নিয়ে আগ্রহ কম থাকবার পরও দীপনকে উপর করে ফেলে কুপিয়ে বা জবাই করে হত্যা করা হয়েছে, যেটিও আমার ধারণা বিশেষ ধরনের অর্থ বা বার্তা বহন করে। জাহিদুল হাসান, এবং যে রাজনীতিবিদদের বক্তব্যের কথা বললাম সে সাথে বিএনপি ঘরানার রাজনীতিবিদদেরও বক্তব্য আছে, আমরা ফিরবো সেই আলোচনাতেও। দেখেন, এই বিষয়টা নিয়ে আমি কাল থেকে ভাবছিলাম যে আপনাদের এই টেবিলে বা বিভিন্ন চ্যানেলে গত 2 বছর ধরে যে কথাগুলো বলে আসছি, আমি নতুন কি বলবো? আমি তো এখানে নতুন একটি শব্দ যোগ করতে পারবো না। এই আগেও যা বলেছি আমার নতুন করে তাই বলতে হবে। আপনি যদি আগের রেকর্ডগুলি আনেন, অভিজিৎ হত্যার সময় যা বলেছি বা নীলে হত্যার সময় যা বলেছি, এই শেষ কথা একটাই, আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট টার্গেট কে। হ্যাঁ, কে যে কখন এইভাবে চাপাতির কোপে মারা যাবে আমরা জানি, মানুষগুলোকে আমরা চিনি, কারণ ওই মুক্তমনায় মানুষগুলো, আমি আপনি ওরা সবাই, হ্যাঁ, এদের মধ্যেই এক একজন একদিন করে পড়ে যাচ্ছে। এবং আপনি যদি এটা নিয়ে যে হতাশা, সে হতাশাটার কারণ হলো আমরা এটা কারা করছে আমরা বুঝতে পারি, কোন গোষ্ঠী করছে, কিন্তু আমরা ধরতে পারছি না। এই হতাশার মধ্যে আমি মনে করি আমি আরো একটু হতাশা যোগ করি, এই আরো হয়তো 1-1.5 বছর বা 2 বছর আমাদের এমন যাবে। এই লিস্ট, এই তালিকা কত বড় হবে সেটা আমি আপনি কেউ বলতে পারি না। আপনি ধরনটা দেখেন, আরো 1-2 বছর কেন বলছেন? আমি আসছি আপনাকে। হ্যাঁ, যাবে এই কারণে। সেটার আগে আমি বলছি যে আপনার এর আগে কাকে হত্যা করেছেন আপনারা? যারা লিখে। এখন কাকে বিস্তৃতি করছেন? যারা প্রকাশ করছে। তারপরে এরা কোথায় যাবে? যারা বিক্রি করছে। তারপরে কোথায় যাবে? যারা পড়ছে। তুমি কেন পড়ো? এরপর এইভাবে খুঁজতে খুঁজতে আমি আপনি তো কেউ বাদ যাব না। এই কোপের আঘাতটা সরকারের ঘাড়েও গিয়ে পড়বে। এই জায়গায় সরকার তো এখনো একটা ডিলেমার মধ্যে আছে, কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না যে কি করা উচিত, কি করা উচিত না, কোন দিকে গেলে কি হবে। আর আপনি যেই আমার যে পয়েন্টটা আপনি ধরতে বলেছেন যে আমার আরো 1.5-2 বছর কেন যাবে, আমি এক লাইন শুধু জাহিদুল হাসান পিন্টু, যেহেতু তাজা খবর আমি একটু যুক্ত করে নিতে চাই। আমার ধারণা যারা টেলিভিশনের সামনে আমাদের শুনছেন তাদের জানবার জন্য বলতে চাই, মাহবুবুল আলম হানিফ যে আজ বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে, সেই বক্তব্য প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ৭১ টেলিভিশনকে তিনি টেলিফোনে জানিয়েছেন, যদিও তাকে আমরা অনুরোধ করবার পরও তিনি টেলিফোনে আমাদের সাথে যুক্ত হতে রাজি হননি। না, এখানে দুঃখ প্রকাশ করলে আমি মনে করি ওনার এই বক্তব্যে আমিও আহত হয়েছি। দুঃখ প্রকাশে আমি এতে সন্তুষ্ট না। আমি বলি যে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এই বক্তব্য উনি দেন নাই বলে গণ্য করে ওনাকে বলতে হবে যে এই বক্তব্য আমি দেই নাই বলে মনে করতে হবে, ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করা। তিনি বলেছেন গণমাধ্যমে এটি ভুলভাবে প্রকাশিত হয়েছে। এটা তো সবসময় গণমাধ্যমের দোষ।
যে কোনো কিছুই আপনি যা ঘটান না কেন, কিছু করেন না কেন, গণমাধ্যম ঠিক মতো উপস্থাপন করে নাই, গণমাধ্যম আমাকে ডিস্টোর্ট করেছে, সেগুলো শুনতে রাজি না। আমরা তো নিজের কানে শুনেছি, ওনার কথাটা তো শুনেছি, আপনি শোনাতে পারবেন চাইলে, তাই না? আপনাদের রেকর্ড আছে। তো এই জায়গাটা আমি মনে করি আওয়ামী লীগেরও, যেহেতু আওয়ামী লীগের একজন বড় নেতা, সাধারণ সম্পাদক, হ্যাঁ, পলিসি মেকারদের একজন, তো আওয়ামী লীগের উচিত ছিল এই বক্তব্য আওয়ামী লীগ মানে দলীয়ভাবে ওন করে না, ওনাকে অন্তত বলা তুমি প্রত্যাহার করো। আমি মনে করি ওনার এটা প্রত্যাহার করে নেওয়া উচিত। দুঃখ প্রকাশেই সীমাবদ্ধ না, দুঃখ না আমি আপনাকে একটা চর মারলাম, ভাই সরি, মানে এই সরি কালচার থেকে আপনার বেরো। কেন আপনি এটাকে শুধু দুঃখ প্রকাশ করবেন? আপনি ক্ষমা চান। আপনি যে আঘাতটা দিয়েছেন, শুধু আপনি ইয়ার বাবাকে আঘাতটা দেন নাই, এই আবুল কাশেম ফজলুকে আঘাতটা দেন নাই, এইরকম আঘাত দিয়েছেন যাদেরকে হত্যা করা হচ্ছে, ওই সমস্ত পরিবার, শহীদ পরিবার এবং তার আশেপাশের সমস্ত লোকজন, যারা কোন দুঃখে কষ্টে মানুষ এই কথাটা বলে, এটা বুঝার মনোভাব বা ক্ষমতা যার না থাকে, তার অত বড় আপনার আমার কষ্ট হয় তাকে বলতে, অত বড় রাজনীতিবিদ হলেন কি করে? কারণ মানুষের পালস বুঝার ক্ষমতা আওয়ামী লীগের আছে, এটা আমি বিশ্বাস করি। তিনি বলেছেন, মানে কোন জায়গায় কোন নেতার সেই প্রবলেম দেখতে পাচ্ছি। কোন জায়গায় মনে হয় না যে তার কথাটার যুক্তি আছে ইলিয়াস খান, কারণ মনে হতে পারে কিনা। তিনি বলেছেন, আবুল কাশেম ফজলুল হক বলেছেন, উনি পুত্র হত্যার বিচার চান না, হত্যাকাণ্ডটি রাজনৈতিক। আমি অবাক হয়েছে, আমি বলতে মাহবুবুল আলম হানিফ। আমার মনে হয় যারা এই খবরটি পড়েছে সবাই অবাক হয়েছেন। একজন পুত্রহারা পিতা সন্তান হত্যার বিচার চায় না, এটা বাংলাদেশে প্রথম, পৃথিবীতেও কেন চায় না? এটা না বুঝার ক্ষমতা কি কারো নাই? আমি বিচার কি চাইবো? এর আগে তো 10টা ঘটনা ঘটেছে, কি বিচার না? ওনার এই একটি বক্তব্যই কিন্তু আসলে প্রমাণ করে দিয়েছে যে মানুষের মধ্যে কতটা হতাশা। যেমন ধরুন, আপনি শুরুতে যেটি বললেন যে তথ্যমন্ত্রী নিজে বলেছেন যে উনি নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন, পক্ষান্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশের অবস্থা স্বাভাবিক আছে। তো আবুল কাশেম ফজলুল হক স্যার যে লাইনটি বলেছেন যে আমি হত্যার বিচার চাইনি, এটি যে কত বেদনাদায়ক এবং কষ্ট থেকে বলা, আমরা তো পাঠক হিসাবে বা আমরা যারা, এবং তিনি পরিষ্কার করেছেন তিনি অভিমান থেকে বলেননি, তিনি তার উপলব্ধি বিশ্লেষণ থেকেই বলেছেন। উনি বলেছেন যে একের পর এক এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু বিচার কিন্তু আমরা সেই অর্থে পাচ্ছি না। এখনো 2 বছর ধরে অনেক ব্লগার নিহত হয়েছে। আমি আপনাকে একটু খেয়াল করতে বলবো ইলিয়াস খান, আপনার আলোচনার স্বার্থেই, বন্যা আহমেদ ফেব্রুয়ারিতে প্রথম নিহত ব্লগার অভিজিতের স্ত্রী, তিনিও তারপরে কিন্তু লিখেছেন আমিও বিচার চাই না, এবং বেশ লম্বা আকারে তিনি পরিষ্কার করেছেন। আমি নিজে লেখাটি পড়েছি, আমার ধারণা আপনাদেরও চোখে পড়েছে। তিনি তার অভিমানের কথা, অভিযোগের কথা এবং বাস্তবতাটি বিশ্লেষণ করেছেন। তিনিও কিন্তু অভিজিৎ রায়ের সাথে আহত হয়েছিলেন, এই মুহূর্তে প্রবাসী, গুরুতর আহত হয়েছিলেন, লম্বা সময় তার চিকিৎসা চলেছে, এখনো সেই প্রক্রিয়া চলছে। দীপন এবং অভিজিতের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা হলেও পরিবেশ কিন্তু একটু ভিন্ন ছিল। আমরা জানি যে 21শে বইমেলা হাজার হাজার মানুষ থাকে, হাজার হাজার কি বলা যায় লক্ষ লক্ষ মানুষ থাকে সেখানে, একটি প্রকাশ্য দিবালোকে এবং হাজার হাজার মানুষের মধ্যে। এবং আমরা আপনাদের টেলিভিশনের কল্যাণেও জেনেছি সিসিটিভি ছিল, এবং আপনি বোধহয় রিপোর্ট করেছেন আমার যতদূর মনে পড়ে, তার মধ্যে অভিজিৎকে হত্যা করা হয়েছে, তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো বিচার কিন্তু এখনো বা কেউ ওইরকম ধরা কিন্তু পড়েনি। হ্যাঁ, এবং এর আগেও যে ব্লগার, শুধু ব্লগারই না, অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, গুম হচ্ছে, কিন্তু কোনো বিচার কিন্তু আমরা পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, তিনি আমারও শিক্ষক, আমার সাবসিডিয়ারি বাংলা ছিলেন, আবুল কালাম ফজলুল হক আমার সরাসরি শিক্ষক ছিলেন, এবং দীপনও আমার খুব কোচ ছিলেন বিভিন্ন কারণে। আমরা একসময় ইউনিভার্সিটিতে, দীপন আমার অল্প জুনিয়র ছিলেন, আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। তো আসলে স্যার যে কথাটি বলেছেন যে আমি বিচার চাই, এটি কিন্তু আসলে উনি যতই বলুক কষ্টতে, ওনার একমাত্র পুত্র সন্তান কিন্তু দীপন, আমরা কিন্তু জানি দুই ভাই বোনের মধ্যে বড় ছিলেন দীপন। তো দীপনকে যেভাবে হত্যা করা হয়েছে, উনি হয়তো আশঙ্কা প্রকাশ করেন আমি আসলে বিচার পাবো না, শুধু শুধু বিচার চেয়ে লাভ কি? কারণ আগের যে অভিজ্ঞতাগুলো আমাদের, সেটি কিন্তু সুখকর নয়। আমরা কিন্তু অনেক হত্যাকাণ্ড ঘটেছে, কয়েকদিন তোড়জোড় দেখি, তারপরে কিন্তু কেউ কোনো বিচার পাচ্ছে না। এই সুযোগে আমি একটু বলে রাখি, পিন্টু ভাই যেটি বলেছেন যে দুঃখ প্রকাশে এটি হবে না। মাহবুবুল হানিফ সাহেব যেটি বলেছেন, ওই যে মাহবুবুল হানিফ সাহেব উনি যে বক্তব্য দিয়েছেন, এটি নিন্দা জানানোর, ক্ষোভ প্রকাশের, ঘৃণা জানানোর ভাষা আমাদের নেই। উনি দুঃখ প্রকাশ না, ওনাকে ক্ষমা চাইতে হবে। এবং এই যে কথাটি পিন্টু ভাই বলেছেন যে আওয়ামী লীগ থেকে ওনাকে চার্জ করা উচিত, তিনি এই ধরনের কথা বাংলাদেশের 16 কোটি মানুষের কি বলে আবেগ অনুভূতিকে আঘাত করে, যে মানুষটির সন্তান মারা গেছে তার সম্পর্কে উনি একদিনের মাথায় যে কথা বলেছেন, এগুলো আপত্তিকর, নিন্দনীয় এবং ঘৃণিত। অবশ্যই ওনাকে ক্ষমা চাইতে হবে, এবং ওনাকে পত্রিকায় বিবৃতি দিয়ে, গণমাধ্যমে জানিয়ে ওনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের কাছে। আমি সেটাই প্রত্যাশা করছি।
জাহিদুল হাসান, আমরা আপনি বলেছিলেন 1.5-2 বছর এরকম এটা ঘটনা আমার ঘটতে আমার থাকে। এই ধারণা। বিশ্লেষণটা, আপনার এই কেন বিশ্লেষণটা আমি জানতে বলছি, চাই, এই দেখেন হতাশার আপনি, জায়গাটা। আমরা তো রিপোর্ট করি বা রিপোর্ট দেখেন বা আপনারা করেন যে আজকে আপনি দেখলাম যে 5 জন না 6 জন মারা গেছে না, আসলে তো সংখ্যাটা 12 জন। ঢাকার বাইরে কিছু মারা গেছে, আমরা সেই খোঁজটা রাখিনি, যুক্ত করিনি। হ্যাঁ, সব মিলিয়ে 2013 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত 12 জন এইরকম মানুষকে এই গ্রুপই হত্যা করেছে। এই 12 জনের মধ্যে আপনার শুধুমাত্র ওই শোভন, মানে রাজীব হায়দার শোভন, যারা আপনার থাবা বাবা নামে জেনে নর্থ সাউথ ইউনিভার্সিটির কয়েকজন ছেলে ধরা পড়েছে, আর ধরা পড়েছে আপনার পুলিশ ধরেনি, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে ওয়াশিকুর বাবু হত্যাকাণ্ড। এখন পর্যন্ত এই বাকি 10টি হত্যাকাণ্ডের কারা ঘটিয়েছে তার ক্লু বা আপনার বলেন যে এই মোটিভ টোটিভ সব জানা আছে, কিন্তু ঠিক কারা ঘটিয়েছে এটা হয়তো জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ, কিন্তু তাদের মাথায় যারা থাকে, লিডার যারা থাকে, আইডেন্টিফাই করতে পারে না। আনসারুল্লাহ বাংলা সম্পর্কে আজকে গোয়েন্দা প্রধান তার বক্তব্য দিয়েছেন যে আনসারুল্লাহ বাংলায় কোন নামে এই হত্যাকাণ্ড আনসারুল্লাহ বাংলা করেছে। আনসারুল্লাহ বাংলা কোথায়, তার অর্গানাইজেশন কোথায়, তারা কে, তারা এই সদস্য সংখ্যা কারা, কোত্থেকে তারা অর্থ পায়, কিছু জানে? এখন পর্যন্ত ওই জায়গায় ঢুকতেই পারে নাই আমাদের ল এনফোর্সমেন্ট। সেই কারণে বলছি এটা তো সহজ না, এটা সময় লাগবে। সময় যখন লাগবে তখন কিন্তু আমাদের লম্বা হবে। সেই কারণেই আশঙ্কার কথাটা বলছি। এই জায়গায় শুধুমাত্র এখন এই বিচার হয় না বা পুলিশ ধরতে পারে না, এগুলো বলে বসে থাকলে ক্ষোভ প্রকাশ করার সময় না, কিন্তু শুধু নিজের সেফটিরও এখানে একটা বিষয় আছে, এই জায়গায় ওটা প্রতিরোধ করার একটা বিষয় আছে। এখানে আজকে রাজনৈতিক দলগুলো এক না এই বিষয়ে মাঠে নামে না। আজকে সব দল মিলে যদি একটা মাঠে নামতো, আপনাদের একটা সামাজিক প্রতিরোধ দরকার, সাংস্কৃতিক প্রতিরোধ দরকার। আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা যে সকল দল একসাথে বসে আলোচনা করে। আমি দেখেছি ওনার ওইটা, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটাও একটা রাজনৈতিক বক্তব্য। উনি যদি মনে করেন যে সকল দল মিলে এটা করতে হবে, তাহলে ওনাকে এই সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। উনি কখনো হেফাজতের পক্ষে স্টেটমেন্ট দিবেন না। হেফাজতের ওই জঙ্গিদের জন্য তো ওনারা খাবার দাবার নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন। সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে আসতে হবে। আমি বললাম, কিন্তু আমার কাজ একটা, মুখে একটা, এই জায়গাটা, এইটাই আমাদের প্রবলেম। এই ধরেন সব রাজনৈতিক দলই কিন্তু ঘুরে ফিরে তো একই কথা বলে। কে কোন রাজনৈতিক দল বাংলাদেশে এক্সেপ্ট জামাত, রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী বাদ দিয়ে কে জনগণের মঙ্গল চায় না? কোন গঠনতন্ত্রে পাবেন না মঙ্গল চায় না? সবাই তো মঙ্গলই চায়, তাই না? তো আপনার ওয়েটা কি হবে সেটা তো ঠিক করতে হবে। আপনি দিনের বেলা বৈঠক করবেন, এই যে আপনাকে আক্ষরিক উদাহরণ দেয়, যেগুলো বাংলাদেশের মিডিয়ায় আসে না। 2005-এ হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করা হয়েছে কবে জানেন? 2005-এর 17 অক্টোবর। আপনি খোঁজ নেন, রেকর্ড আছে। 2005-এর 6 অক্টোবর হরকাতুল জিহাদের উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বৈঠক হয়েছিল, আলোচনা করে সেটা নিষিদ্ধ করা হয়েছে। আমি সেই জায়গায় যদি আসেন, অনেক ইতিহাস, সেগুলো বলতে গেলে অনেক ফিরবো। জাহিদুল হাসান, একটা বিরতি নিতে হবে। এবং আমার একটা শুধু বলে যাই, এই জায়গায় এখন আর এই কাদা ছোড়াছুরি, মারামারি, কাটাকাটির জায়গাটা নেই। আপনার শত্রু চিহ্নিত এবং সবাইকে তারা আক্রমণ করবে। সো এই জায়গাটা এখন উপলব্ধি করতে হবে। শত্রু আপনি বলছেন চিহ্নিত, কিন্তু খুনিরা এখন পর্যন্ত কেউ চিহ্নিত, ব্যক্তির কথা বলছি না, গোষ্ঠী, দল, গোষ্ঠী, এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক সাংস্কৃতিক লড়াইয়ের কথা বলছেন নিহত দীপনের বাবা। সেই লড়াইটা কেমন হবে? এবং দিন হলেই শুরু হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মুজাহিদের রিভিউ পিটিশনের আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেই কথা ঠিক নাই। 17 নাম্বার 16 নাম্বার বলে হয়তো দিনের পরের ভাগে যেতে পারে, না হওয়ার সংখ্যাও দেখতে পাচ্ছেন না। ধরেন আপনি যেহেতু 16-17 নাম্বারে আছে, আপিলের ডিভিশন তো 9টা থেকে 1টা পর্যন্ত, এরপরে যদি সময় পায়, আমি যে কারণে বললাম, হলেও চা বিরতির পর হয়তো 11টার পর এটি দিনের কার্যসূচিতে আসতে পারে। ফিরবো আলোচনায়, থাকুন একাত্তর চ্যানেলে। দীপনকে উপুর করে কুপিয়ে হত্যা, টুটুল সহ আহত 3 জনের চিকিৎসায় মেডিকেল বোর্ড। 2 হামলায় আনসারুল্লাহকে সন্দেহ গোয়েন্দাদের, পরিস্থিতিকে ভালো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রকাশক লেখকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মঙ্গলবার আধাবেলা হরতাল। সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু, প্রাথমিকের আওতায় আসছে অষ্টম শ্রেণীও। সরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক সহ কারো সুযোগ সুবিধা কমবে না, আশ্বাস প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেছিলেন, দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক খুনিদের মতাদর্শে বিশ্বাসী। তিনি বিস্মিত হয়েছিলেন কেমন করে একজন বাবা সন্তান হত্যার পরে বিচার না চাইতে পারেন। তিনি সেই বক্তব্যের জন্য এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছেন, জানিয়েছেন তিনি এই ধরনের বক্তব্য গণমাধ্যমে দেওয়ার জন্য দুঃখিত এবং গণমাধ্যমে তার বক্তব্যটি সঠিকভাবে আসেনি। আমরা কথা বলছি ৭১ জার্নালে, আমাদের সাথে আছেন সাংবাদিক জাহাদুল হাসান এবং ইলিয়াস খান। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো আলোচনায়, কিন্তু এই মুহূর্তে একটু লন্ডনে যেতে চাই। সহকর্মী তানভীর আহমেদ আছেন সেখানে এবং সেখানে খুব সম্ভবত উপস্থিত হয়েছেন খালেদা জিয়া। খালেদা জিয়া কোনো একটি সমাবেশে বা সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে অপেক্ষায় আছেন তানভীর। আমরা আশা করি তানভীরের কাছ থেকে আরো বিস্তারিত ধারণা পাবো এবং আমি যতদূর বুঝতে পারছি তানভীর, এই প্রথম কি খালেদা জিয়ার কথা আপনারা লন্ডনে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ফারজানা রূপা। এখনো সমাবেশটি শুরু হয়নি। বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশটিতে উপস্থিত হবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি লন্ডনের ওয়েস্টমিনিস্টার পার্ক প্লাজা রিভার ভিউ হোটেলটিতে। সেখানে নেতাকর্মী, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, ঢুকছেন। যে মূল হল রুমটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে, সব নেতা কর্মীরা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই আর ৮ ঘন্টা পর বেগম খালেদা জিয়ার অনুষ্ঠানটি শুরু হবে। তো তিনি কি প্রসঙ্গে কথা বলতে পারেন? কোন পর্যায়ের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে? এখানে মূলত যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন জোনের সিনিয়র প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক পর্যায়ের এবং বাংলাদেশ থেকেও শীর্ষ কয়েকজন নেতা এসছেন। এখনো আমরা নাম পাইনি, তবে দলীয় নেতাকর্মীরা আশা করছেন যে, আপনি জানেন যে ঈদ পুনর্মিলনী একটি অনুষ্ঠান করেছিলেন বেগম খালেদা জিয়া। তারপর সাধারণত তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি এবং দুটি মাত্র প্রেস রিলিজ বাংলাদেশ ইস্যু করেছেন। এবং আজকে সম্ভবত নেতাকর্মীরা অপেক্ষা করছেন, বিশেষ করে বিএনপির এই দুঃসময় যখন মতো শীর্ষ নেতারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন এবং আগামী দিনে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে সেই সংক্রান্ত একটি দিক নির্দেশনা হয়তো দলের শীর্ষ নেতাদের কাছ থেকে পাবেন বলেই নেতাকর্মীরা ধারণা করছেন। আপনি আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ব্লগার এবং প্রকাশক হত্যাকাণ্ড। তো নেতাকর্মীরা ধারণা করছেন যে এই বিষয়টি নিয়েও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কথা বলবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যারা নিহত আহত হয়েছেন তাদের পক্ষে কথা বলবেন বলে ধারণা করছেন? কারণ প্রথম যে ব্লগার রাজীব হায়দার নিহত হবার পরে তিনি তাদের বিপক্ষেই বক্তব্য দিয়েছিলেন বলে যতদূর আমার মনে পড়ে। আসলে বক্তব্য তিনি কি দেবেন সেটি হয়তো আমরা ধারণা প্রসূত কথা বলতে পারবো। আমার মনে হয় তিনি বক্তব্য দেওয়ার পরে সেটি বিশ্লেষণ করা যেতে পারে। তবে একটি বিষয় আমি যখন হোটেলের ভেতরে ঢুকছিলাম সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীকে আমি দেখেছি। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের প্রতিবাদ জানাচ্ছেন। সেখানে ব্যানার এবং প্ল্যাকার্ডে তারা লিখেছেন যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে এখান থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। তো টেমস নদীর তীরে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে হচ্ছে কিনা, বা পুলিশের নিরাপত্তা? ধারণা করছি এখানে আমি যদি বিগত সময়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত হিলটন পার্ক লেনের অনুষ্ঠানটির একটি উদাহরণ দিই, সেখানে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা ঠিক যেভাবে অবস্থান নিয়েছিলেন সেখানে ডিম ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটেছে, 3 জন গ্রেফতারের ঘটনা ঘটেছিল। তো ধারণা করা হচ্ছে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমাবেশটিকে প্রতিহত করবার জন্য যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটি সংবাদ সম্মেলন তারা করেছেন এবং ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপে যেভাবে তারা SMS দিচ্ছেন, এতে করে মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
তানভীর থাকুন আপনি ঘটনাস্থলে। খালেদা জিয়া পৌঁছা মাত্র তার কথা আমরা নিশ্চয়ই শুনতে পাবো এবং কোনো ঘটনা ঘটা মাত্র আবার আপনার কাছে ফিরবো। এই প্রসঙ্গে মন্তব্য ইলিয়াস খান, আমরা শেষ করেই পরের আলোচনাটিতে যেতে চাই। না, উনি কি বলবেন আমরা সে পর্যন্ত অপেক্ষা করি, কারণ উনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দেবেন। উনি যে ওখানে আছেন, ওনার ছেলে বিএনপি যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা আছেন, নিশ্চয়ই এই সমাবেশ ডাকার কারণ রয়েছে এবং আমরা জানি যে প্রায় 1.5 মাস ধরে তিনি লন্ডনে আছেন, কিন্তু ওপেন এখনো কিন্তু কিছু বলেননি। ফলে খুবই গুরুত্বপূর্ণ যে তিনি, আমরা বক্তব্যটা শুনেই আসলে সে আলোচনা যে আমাদের সাথে এর মধ্যে যুক্ত হচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট বাড়িধারা স্টুডিও থেকেই খান আসাদুজ্জামান মাসুম। আপনাকে স্বাগত জানানোর মতো আসলে শব্দ এই সময় ব্যবহার করা কতটা যৌক্তিক হবে আমি জানি না। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং এই মুহূর্তে প্রথমে আপনার কাছে জানতে চাইব যে 3 জন আহত আছেন, আমরা জানতে পারলাম যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এবং তারপর সরকারের পক্ষ থেকে যে কয়েকটি বক্তব্য নিয়ে আমরা কথা বলছিলাম তার প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইব। আমার শেষ মুহূর্তে আমি যে খবরটা পেয়েছি তাদের মধ্যে হচ্ছে টুটুল ভাই এখনো মোটামুটি ভালোই আছেন, কিন্তু রণদীপ দাও ভালো আছেন, কিন্তু আমাদের আরেকজন বন্ধু তারেক ভাই উনি হচ্ছেন এখনো আশঙ্কা মুক্ত নন এবং মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এটা আমরা শুনেছি, কিন্তু তাদের কার্যকারিতা কতটুকু আগাচ্ছে সেটা নিয়ে আমরা প্রথম দিন থেকেই আমরা একটু সন্দিহান। কারণ যখন তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে আমরা ছুটে গিয়েছি ঢাকা মেডিকেলে, তারপরে যতক্ষণ না পর্যন্ত সরকারের বিভিন্ন মহল থেকে লোকজন না আসছে ততক্ষণ পর্যন্ত ওইখানকার ব্যবস্থাপনাটা আসলে ঠিক আমাদের কাছে মনে হয়েছে একটা খুব দুর্বল অবস্থায় ছিল, যাতে করে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, ব্লাড কালেকশন করা সবকিছু হচ্ছে আমরা সেই সময়কালে আমরা নিজেরাই হচ্ছে তাদের জন্য ওয়েট করিনি, আমরা নিজেরাই সেগুলো করার চেষ্টা করেছি। আমরা গতকাল মধ্যরাতে আমার কাছে একটি খবর এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি আমি দেখেছি যে হঠাৎ করে রাত 2টার দিকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরে আবার পুলিশ এসেছে। হাসপাতালে কোনো ধরনের নিরাপত্তার সংকটের দৃশ্য আপনার চোখে পড়েছে কিনা, কেউ নজরে এনেছে কিনা? দেখুন, টোটাল সমগ্র বাংলাদেশে কিন্তু আসলে নিরাপত্তাহীনতার মধ্যে আছে এবং যেখানে হচ্ছে 4 তলাতে হচ্ছে অফিস, সেই অফিসে গিয়ে হচ্ছে হামলা করে এসছে। তারপরে হচ্ছে আদি সুপার মার্কেট একটা সুরক্ষিত জায়গা, তার সিসি ক্যামেরা আছে, তার অন্য ওইখানে গার্ড আছে, সেইখানে গিয়ে ভিতরে গিয়ে তারা হচ্ছে নির্মমভাবে দীপনকে হত্যা করে এসছে। সেক্ষেত্রে ঢাকা মেডিকেলের যে সুরক্ষা সেইটা নিয়ে হচ্ছে আমরা খুব চিন্তিত না, কারণ ঢাকা মেডিকেলের 2-4 জন পুলিশ দিয়ে দিলেই হচ্ছে সেই সুরক্ষা চেষ্টা করবে, কিন্তু এই যে বাংলাদেশের 17 কোটি মানুষ, সেই মানুষের সুরক্ষা কিভাবে সরকার দিচ্ছে? আপনি চিন্তা করেন যে শুধু কি ব্লগাররাই হত্যার শিকার হচ্ছে? এখন কিন্তু সেখানে থাকেনি, এখন প্রকাশকরা হত্যার শিকার হচ্ছে, সাংস্কৃতিক কর্মীদেরকে, রাজনৈতিক কর্মীদের হত্যার হুমকি দেওয়া হয়েছে টুইটারে। এই হত্যাকাণ্ডর এই যে হত্যার মিছিল, সেই মিছিলতে দীর্ঘ হচ্ছে, সেই দীর্ঘ থেকে দীর্ঘ হওয়ার মধ্য দিয়ে আমরা যারা এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা আছেন তারাও কি বলতে পারবেন যে আজকে এখান থেকে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন? কিন্তু পারবেন না। আমার সেটা মনে হয় যে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে এবং সেইখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাষ্ট্রের যে জায়গা, যারা হচ্ছে রাষ্ট্রের পরিচালনা করেন তারা কিন্তু এক ধরনের নির্লিপ্ততা, এক ধরনের হচ্ছে উদাসীনতার জন্য কিন্তু একের পর সেই কারণেই কি গণজাগরণ মঞ্চের এই হরতাল কর্মসূচি সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে? অবশ্যই 2টা কারণ, শুধু এই অনেকগুলো কারণ, যে হচ্ছে সরকার যেভাবে নির্লিপ্ত আছে, হত্যাকারীকে এর আগে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে 13 জন হত্যাকাণ্ড শিকার হয়েছে না, আমরা 2013 সালের 5ই ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত আমাদের প্রায় 23 জন বন্ধুকে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কিন্তু একের পর এক হচ্ছে এবং সেই হত্যার কিন্তু মিছিলকে থামানোর জন্য সরকার কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং নেননি। এবং এর আগে যারা গ্রেপ্তার হয়েছে, আপনি জানেন যে সিলেটে যে ব্লগারকে হত্যা করা হয়েছিল, তার সন্দেহজনক যাকে গ্রেপ্তার করা হয়েছে অনন্ত বিজয় দাস, তাকে অনন্ত বিজয় দাসকে, তাকে হচ্ছে তার যে আসামি তাকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কেন ধরা হয়েছে, কেন ছেড়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বা হচ্ছে আমরা যারা রাজনৈতিক কর্মী তারা কিন্তু এখনো জানি না। তো সেক্ষেত্রে
আপনি আমি এই নিরাপত্তাহীনতার মধ্যে থাকবো, খান এটাই মাসুদ, স্বাভাবিক। আপনি থাকুন, আপনার কাছে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা আছে এবং নিশ্চয়ই আমাদের আলোচনাতে আপনি যুক্ত হবেন। ইলিয়াস খান, গতকাল ইমরান এইচ সরকার একই ধরনের কথা বলছেন যে সরকারের মধ্যেই হচ্ছে জঙ্গিবাদের আসর তারা দেখতে পান। আজ খান মাসুম বললেন যে আসামি ছেড়ে দেওয়া হয়েছে, কোনো একজন আসামিও রাজীব হায়দারের পরে আর ধরা পড়তে আমরা দেখছি না। সংকট আসলে কত গভীরে? এটা গভীর সংকট। খান আসাদুজ্জামান একটি চমৎকার কথা বলেছেন যে সমগ্র বাংলাদেশই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আসলেই কিন্তু তাই। তো আমি একটু পেছনে যাই যে আসলে আমাদের রাজনৈতিক ঐকমত্য এখন খুব জরুরি দরকার হয়ে পড়েছে। যেমন 2 বিদেশি হত্যাকাণ্ডের পরে মন্ত্রীরা বলেছেন যে বিএনপি দায়ী, তদন্তের আগেই কেপ ইট ইন মাইন্ড। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের কি বলা যায় যে যারা তদন্ত করবে তাদেরকে এক কিন্তু ধরনের। আপনার এটি মনে হয় না ইলিয়াস খান যে যতক্ষণ যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাত প্রসঙ্গে বিএনপি তার অবস্থান পরিষ্কার না করছে ততক্ষণ আসলে বিএনপি তো ঐকমত্যের বারবার আলোচনা। বলছে যে এটা আসলে ইলেকট্রাল জোট, এটা কোনো আদর্শিক জোট কিন্তু না। আসলে সেই প্রসঙ্গে আমি আসছি। আর এই কালকের ঘটনার পরে দীপন হত্যাকাণ্ডের পরে কিন্তু বলেছে, এবং আগেও আমরা শুনেছি যে আনসারুল্লাহ বাংলা টিম এই ঘটনার সঙ্গে জড়িত। এই প্রসঙ্গে আমি একটু বলি যে বেগম খালেদা জিয়া যে লন্ডনে রয়েছেন, আমাদের মন্ত্রীরা বলছেন তাকে তার ছেলে নজরবন্দি করে রেখেছে। আপনি নিশ্চয়ই চোখে পড়েছে। গোয়েন্দারা এত তথ্য রাখতে পারে, আর এই হত্যাকাণ্ডগুলো যে কারা ঘটাচ্ছে সেই তথ্য কি তারা জোগাড় করতে পারছে না? আরেকটি জিনিস দেখবেন, এই যে তাজিয়া মিছিলে যে হামলা হয়েছে সেখানে কিন্তু আমরা জেনেছি যে একটি অংশ পুরো অরক্ষিত ছিল। তো আমাদের গোয়েন্দা সংস্থা আমরা যতটুকু জানি যদি ইচ্ছে করে অনেক ভালো ভালো তথ্য তারা জোগাড় করতে পারে, প্রমাণিত হয়েছে বিভিন্ন সময়। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো নিয়ে যেন কেন এক ধরনের লুকোচুরি খেলা চলছে। কেন জায়েদুল হাসান, আসলেই তো আমরা দেখলাম বিদেশি হত্যার পরে, তাবেলা সিজার হত্যাকাণ্ডের পরে বড় ধরনের অগ্রগতির খবর নিয়ে গোয়েন্দারা আমাদের সামনে এসেছে, যদিও এরপর আর কোনো অগ্রগতির খবর আমরা দেখতে পাচ্ছি না। তা 4 জন ধরা পড়ার পরে অস্ত্রটিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আসলে কোথায় সংকটটা তৈরি হয়েছে? ব্লগার বলি, প্রকাশক বলি, নাস্তিক বলি, এই বিষয়ে আসলে গোয়েন্দাদের সংকটটা কোন জায়গায়? এটা অনেক বড় সংকট। এটা আপনাকে যদি মানে ডিটেইলে জানতে চান, আমি তো আর গোয়েন্দা না, আমি বাইরে থেকে যতটুকু জানি বিশ্লেষণ জানতে চাই, তথ্য যতটুকু আছে। আমাদের গোয়েন্দাদের তো আপনার ওই মুরগি চোর থেকে আরম্ভ করে সাবেক প্রধানমন্ত্রীকে পর্যন্ত অ্যারেস্ট করতে হয়, কিন্তু স্পেসিফিক কোনো জব ডেসক্রিপশন নাই। আপনার এই বিশেষ করে এই জঙ্গিবাদ দমনে আমার দেশে কোনো স্পেসিফিক জব ডেসক্রিপশন ওয়ালা কোনো এজেন্সি আছে? মনিরুল ইসলাম আমাদের গোয়েন্দা প্রধান আজ বলেছেন নিবেদিত শাখা ছাড়া এগুলো প্রতিরোধ কঠিন। তার মানে সবাই একভাবে কিন্তু এক ধরনের জিম্মি অবস্থার মধ্যে উনি তার মানে স্বীকার করে নিয়েছেন যে উনি কঠিন অবস্থার মধ্যে আছেন, কারণ ওনাকে নানান কাজ করতে হচ্ছে এই জায়গায়। এটাও একটা সমস্যা। আপনি দেখেন এই যে কি উনি শব্দটা কি ইউজ করেছেন, মানে ডেডিকেটেড কোন একটা ইউনিট থাকবে, তাই তো? এটা হচ্ছে না কেন বলেন? আমার যদ্দূর মনে আছে 2007 নানান সময় এটা ঘোষণা দিয়েছে। সেটা না, সরকারের মধ্যে যে ভূত আছে, ইমরান এইচ সরকার কথাটা বললেন যে আমি তো এটা প্রুফ দেব আপনাকে, এখন কথা বললে আপনি বুঝতে পারবেন। 2007-এ আপনার ইউএন থেকে প্রেসার দেওয়া হলো যখন যে আপনার কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি তৈরি করা হোক, আলোচনা শুরু হলো। 2009-এ এসে সিটিং হলো, হোম মিনিস্ট্রি বৈঠক করলো। আজকে 2015, কেন আপনার দেশে কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি হচ্ছে না? এরপরে গলতটা কোথায় হয়? আপনার এখনো আপনি বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখবেন যে এই পুলিশের একটি কাউন্টার টেরোরিজম ব্যুরো হচ্ছে, যেটা আপনার র্যাবের ধরেন কাজ করে, ডিজিএফ এতে, সিটিআইবি আছে, আপনার এসবিতে আছে, পুলিশে নাই কেন? বলেন, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট নাই কেন? এখন এইটা নেতৃত্ব কে দিবে? এই আন্তঃবাহিনীর মধ্যে এটা গ্যাঞ্জাম হয়। এখন পুলিশ কেন এটা করবে? এটার নেতা কেন ডিজিএফআই লোক হবে না? এটার নেতা কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হবে না? এটার নেতা কেন এই র্যাবের লোক হবে না? এই যে লিড এজেন্সি কে হবে, এই ডিবেটে আপনার 6 বছর ধরে আপনার সেটা তৈরি করতে পারলেন না। আজকে যদি 6 বছর বা 7 বছর ধরে যদি আমার একটা ইউনিট ওই রকম থাকতো যাদের কাজই হবে শুধু এই জঙ্গিবাদ দমন করা, সারা দেশে যারা এই যে জঙ্গিবাদের নামে বিস্তার ঘটাচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা, প্রসিকিউশন করা, তাদেরকে আপনার এই যে মনিটর করা, জামিন, এই যে একটু আগে বললেন জামিন পেয়ে যাচ্ছে কেন, এগুলো দেখা, কেউই তো দেখছে না। আপনার যদি বলেন গোয়েন্দা সংস্থাগুলো বা অন্য যেগুলি বললাম, ডিজিএফআই বলেন, র্যাব বলেন, এরা তো আপনার অ্যারেস্ট অথরিটি নাই, এরা ইন্টেলিজেন্সটা দিতে পারে।
অ্যারেস্ট এবং প্রসিকিউশনের কাজটা তো পুলিশেরই তো ওই ইউনিটটা আপনি করতে দিচ্ছেন। খান মাসুম, আপনার কি মনে হয় এরকম একটি ডেডিকেটেড বা নিবেদিত শাখা যেটিকে বলছেন গোয়েন্দা প্রধান, সেটি হলে পরেই হচ্ছে অপরাধ দমন সম্ভব, নাকি দীপনের একটা কারণ, আমি আরেকটু একটি কারণ, নাকি আরো গুরুত্বপূর্ণ দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক যেটি বলেছেন যে লড়াইটা আসলে রাজনৈতিক এবং সাংস্কৃতিক, শুধুমাত্র পুলিশি লড়াই দিয়ে এই সংকটের মূলোৎপাটন সম্ভব না? দেখুন, পুলিশের কথাটা শুনে আমার কাছে একটু হাস্যকরই মনে হয়েছে যে এত বছর এত ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, এত অর্থনৈতিকভাবে জনগণের করের টাকা দিয়ে তাদেরকে হচ্ছে পালা হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য, অথচ তারা কি করছে এত বছর? এই যে ধরেন 2013 সালের কথাই বলেন যে ব্লগারদের উপরে হামলা হচ্ছে রাজীবকে হত্যার পরে, তাহলে এই যে 2 বছর বা দীর্ঘ সময়টা তারা কি করেছে এই সময়টা? তো এই কথাগুলো বলে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর একটা বিষয়, রাষ্ট্রের শ্রেণী চরিত্র এবং রাষ্ট্র যে অবস্থায় আছে এখন, যে অবস্থায় আছে তার একটা গুরুত্বপূর্ণ চিন্তা করতে হবে। স্যার খুবই ভালোভাবেই বলেছে যে হচ্ছে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া হচ্ছে এই সংস্কৃতিকে বা এই হত্যার জায়গা থেকে আমাদেরকে বের হতে সম্ভব না। যেখানে আপনারা জানেন হেফাজতকে হচ্ছে একসময় বিএনপি পানি খাইয়েছে, আবার আওয়ামী লীগও সেই হেফাজতের সাথে তাকে রেলওয়ের জমি দিয়েছে। তো এই যে মানে সাম্প্রদায়িক শক্তিকে এক ধরনের সঙ্গে রাখা, তাদেরকে হচ্ছে নির্বাচনে বা ভোটের রাজনীতিতে তাদেরকে হচ্ছে কোনোভাবেই হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে সুবিধা দেওয়া, এর ফলশ্রুতিতে তাদেরই মধ্য থেকে হচ্ছে গড়ে উঠছে এই জঙ্গিবাদীরা। এই জঙ্গিবাদীরা হচ্ছে এখন যাদেরকে হামলা করছে তারা হচ্ছে ধরেন মুক্ত মরা মানুষ। কিন্তু আপনি কি মনে করেন না যে জঙ্গিবাদীরা কি হচ্ছে সরকারের মধ্যে বা তার মধ্যে নেই? আজকে যখন হচ্ছে একজন প্রসূতি নারীকে হচ্ছে, সংখ্যালঘু নারীকে হচ্ছে যে লাথি মারা হচ্ছে এবং তার পেটের ভিতরে সন্তান হচ্ছে মারা যাচ্ছে, এটা আমাদের জন্য কোন ধরনের সিমটম? আজকে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম অনলাইনে হচ্ছে একজন বন্ধু দিয়েছে যে যুদ্ধাপরাধী সাকার যে রাষ্ট্রপক্ষের যে হচ্ছে সাক্ষী, তাকে নাকি হচ্ছে তার আব্দুর রহমান তার উপরে হামলা করেছে। সেটা সত্য কতটুকু আমি জানি না। আমি সংশ্লিষ্ট সংবাদ সহকর্মী যারা আছেন তাদের খবরটি নিশ্চিত করে বলবো। খান মাসুম, আপনিও থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মুজাহিদের যে রিভিউ পিটিশনের শুনানি হবার কথা এবং যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবার ঝুঁকি, সেই প্রসঙ্গের আলোচনাটাও জরুরি। দেখছেন ৭১ জার্নাল, সাথে আছেন সাংবাদিক জাহিদুল হাসান পিন্টু, ইলিয়াস খান এবং অনলাইন অ্যাক্টিভিস্ট খান আসাদুজ্জামান মাসুম। তিনজনের সাথে কথা বলছি। আমি খান আসাদুজ্জামান মাসুমকে থামিয়েছিলাম বিরতির আগে এবং ফাঁকে বলে নেই লন্ডনে খালেদা জিয়া জনসমাবেশে যে কোনো সময় কথা বলবেন এবং তার বক্তব্য শুনতে আমরা নিশ্চয়ই সহকর্মী তানভীর আহমেদের মাধ্যমে যাব সেই খবর জানতে। জাহিদুল হাসান, পুলিশের নিবেদিত শাখার কথা বলে আসলে দায় দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই বলে না, সেটা তো শুধুমাত্র ধরেন এই যে জঙ্গিবাদ দমন বা এই সমস্ত কার্যক্রম যারা ঘটাচ্ছে, এটা শুধু পুলিশ দিয়ে পৃথিবীর কোথাও কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা যে আবুল কাশেম ফজলুল হকের যেটা বলছেন ভেরি মাচ কারেক্ট। এটা আপনার রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক তো রয়েছে, আপনার প্রতিরোধটা তো ওখান থেকে আসতে হবে, কিন্তু আমার রাষ্ট্র বা রাজনীতি সেই জায়গাটা ঠিক করতে হবে। সেই জায়গাটা ঠিক করে নাই। আপনি বলেন তো, এখন পর্যন্ত আপনি কি নিশ্চিত যে এই যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, আপনার রাজীব হায়দার থেকে শুরু করে যে এই মৃত্যুর মিছিল গতকাল পর্যন্ত ঘটলো, রাষ্ট্রের অবস্থান কি এই জায়গায়? অবস্থান যুদ্ধ অপরাধীদের বিচার যে কোনো মূল্যে রাষ্ট্র করতে চায় এবং যুদ্ধ অপরাধীদের বিচার হলে এইরকম ঘটনা ঘটতেই পারে না, সেটা আলাদা জিনিস। শুনেন, এই আনসারুল্লাহ বাংলা টিম যারা বা এগুলি যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে যুদ্ধাপরাধের সরাসরি সম্পর্ক নাই। যুদ্ধাপরাধের ওরা যেগুলো ঘটাচ্ছে, জামাতিরা যেটা করেছে এর আগে, বা আপনার এই যে সাইদির এই চাঁদে দেখা গেছে বলে যে সেই ধরনের সন্ত্রাসের ঘটনাটা আলাদা। আপনি বলতে পারেন রসুনের কোয়া এক জায়গায়, এগুলোর জন্ম, এগুলোর তো আপনার এই জামাত বা মওদুদিবাদ, সেই জায়গায় আপনি আসতে পারেন, কিন্তু পার্টিকুলারলি এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে বা ব্লগার বলেন, মুক্তমনার মানুষ বলেন, তাদেরকে যে হত্যা করা হচ্ছে, এটা নির্দিষ্ট একটা গ্রুপ করছে, একেবারেই আপনার ছোট ছোট গ্রুপ। এই গ্রুপগুলো এখন যেটা আমরা যে খবরগুলো পেয়েছি, এগুলোর কিছু কিছু আপনার গ্রুপ লিডার আছে, সেই লিডাররা কিছু লোক ভাড়া করে
সেটা এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। একসময় আপনার প্রাইভেট ইউনিভার্সিটি দিকে ঝুঁকেছিল, এখন সেখান থেকে সরে এসেছে। তারা এখন মাদ্রাসা থেকে ভাড়া করছে, ভাড়া করে এনে 2 মাসের ট্রেনিং দিচ্ছে, 2-2.5 মাস ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছে, যাও তুমি এই ঘটনাটা ঘটিয়ে আসো। সে ওই ঘটনাটা ওইভাবে ঘটাচ্ছে। এবং এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে কেউ কেউ তো বলছেন, খান মাসুমকে বলবো মনোযোগ দিতে, যে কেউ কেউ বলছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি এই ক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে। খান মাসুম, এই একটি বক্তব্য আমরা পেয়েছি। দেখুন, আমি তখন শুনতেছিলাম, শুনে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এই পুরো বিষয়টাকে অন্যদিকে এক ধরনের ডাইভার্ট করার চেষ্টা হয়েছে। এবং রাষ্ট্রের কথা বা রাষ্ট্রপ্রধানদের কথা যে এই ঘটনা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা না। বাংলাদেশে জঙ্গিবাদের প্রধান উদ্যোক্তা হচ্ছে জামাত ইসলাম। আমরা বারবার বলে এসেছি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে, এবং তাদের যে এই যে এক একটা গ্রুপের কথা বলা হচ্ছে, তারা কিন্তু ওই জায়গা থেকে, তার মূল জায়গা থেকে কিন্তু ওইটা। আর যে কথাটা আপনি বলেছেন, আমরা বলতে চাই যে এই জায়গাটায় যে ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র যদি তৈরি করতে হয় বাংলাদেশকে, তাহলে মুক্ত চিন্তার মানুষকে কথা বলতে দিতে হবে। যে কথা ধোয়াগুলো তোলা হচ্ছে, যে ব্লগাররা ধর্মকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে লেখে, বাংলাদেশের এইরকম কোনো বিষয় এখন পর্যন্ত যে কয়জন ব্লগারকে হত্যা করা হয়েছে, যা ব্লগে লেখালেখি করেন, আমরা হয়তো ওই মাত্রায় ব্লগে লেখালেখি করার জায়গায় আমরা যেতে পারিনি, কিন্তু তারা কিন্তু কেউই কিন্তু সুনির্দিষ্ট করে এইভাবে লেখালেখি, নাস্তিক বলে যাদেরকে বলা হচ্ছে, তারা কিন্তু সেইভাবে লেখালেখি প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ঘটনা ওই জায়গাটাই। যদিও খান মাসুম, আমি বলবো আপনি লিখলেই বা আপনাকে কেন হত্যা করতে হবে? আমি আমার কথাটা শেষ হোক না, সেই বক্তব্য যাব। এবং অভিজিৎ রায়ের যে নাস্তিকতা নিয়ে লেখালেখি, সেটি শুদ্ধস্বর বা জাগৃতি প্রকাশ করেছে। ফলে তারা নিজেরাও বা বন্যা আহমেদ নিজেও নিজেকে খুব আস্তিক বলে পরিচয় দিবেন, সেটি আমি মনে করি না। আপনার কি নাস্তিক হওয়ার রাইট নেই? ধর্মের এই আবরণ আসলে কাকে কতটুকু রক্ষা করতে পারে? সাবেক চিফ জাস্টিস একটা কথা বলেছিলেন, রাষ্ট্রটা আমার আপনার সকলের, যিনি ধর্ম মানেন তারও, যিনি ধর্ম মানেন না তারও। আপনি এই নীতিতেই তো আপনার বাংলাদেশের জন্ম হয়েছিল 71-এ। এবিএম খায়রুল হক পরিষ্কার অবস্থান দেখেন, এই জায়গায় 71-এ তো এই নীতিতে আমরা তো এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই ছিলাম। আমরা যে 75 থেকে যে আমরা চাকাটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে, আমাদের যে ইসলামাইজেশনটা গোপনে না, এখন এটা প্রকাশ্যেই হচ্ছে। আপনি সেটা তো 75 থেকে ক্রমান্বয়ে আপনি যদি আসেন, রাষ্ট্র ওই জায়গায় দায়ী, রাজনৈতিক দলগুলো যেমন দায়ী। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো বা 75-এর পরে জিয়াউর রহমান যেভাবে আপনার ধর্মকে ইউজ করেছেন, এরশাদও যেভাবে করেছেন। আমি আপনাকে থামাবো, ইলিয়াস খানকে আমি একটুখানি শেষ করে নেই। যে সামরিক সরকারগুলো যেমন করেছে, আমাদের রাজনৈতিক সরকারগুলো কিন্তু সেখান থেকে সরে আসেনি, তারাও কিন্তু আপনার ওই পথেই এগিয়ে গিয়েছে। যে কারণে আজকে আপনার অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এখন মৃত্যুর মিছিল বাড়ছে। এই জায়গায় আমি মনে করি এখনো ধর্ম নিরপেক্ষ মুক্তমনা গণতান্ত্রিক শক্তিগুলোর এবং বিতর্কত থেকেই এক হতে হবে, নয়তো আপনাকে এই লড়াইয়ে আপনি হেরে যাবেন। এই বিষয়ের পাশাপাশি জামাত শিবিরকে নিষিদ্ধ করে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গেও খান মাসুম বলেছেন, সেই বিষয়েও আপনার মন্তব্য জানতে চাই। এই বিষয়ে সরকার নিশ্চয়ই তদন্ত করবে যে কিলিং গুলো হচ্ছে বা উগ্রবাদে যে বিস্তার ঘটছে, এগুলো আদৌ জামাত ঘটাচ্ছে কিনা। যদি সুনির্দিষ্ট প্রমাণ সরকারের কাছে থাকে, সেই সরকারের সুযোগ রয়েছে জামাতকে নিষিদ্ধ করা। আরেকটি প্রসঙ্গে আমি বলবো যে আবুল কাসেম ফজলুল হক স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক চেঞ্জ আনতে হবে। আপনার মতের সাথে আমি ভিন্ন মত পোষণ করতে পারি, এই জন্য আপনাকে হত্যা করব, আপনাকে নিশ্চিহ্ন করে দেব, এটি একটি আধুনিক গণতান্ত্রিক সোসাইটিতে চিন্তা করা যায় না কিন্তু। এবং এই কারণেই কিন্তু আমাদের সাংস্কৃতিক চেঞ্জ আনতে হবে। প্রত্যেকটা মানুষের একটি পরিবার রয়েছে, তার পৃথিবী রয়েছে। আমি ভিন্ন মত পোষণ করতেই পারি, যে কথাটি পিন্টু ভাই বললেন যে আপনার মতের সাথে আমার মিল নাও হতে পারে, এই জন্য হত্যা করতে হবে, তাকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যে কথাটি সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা যারা গণতন্ত্র প্রিয় বাংলাদেশে যে সবগুলো সেই প্রশ্ন তো আসবে, সেটি তো আসবেই। তো রাজনৈতিক সংস্কৃতি আমাদের হয়ে গেছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করা। এই দোষারোপের বলি যারা হচ্ছেন, সেই তালিকায় নতুন একজনের নাম পাওয়া গিয়েছে, বাপ্পাদিত্য, যিনি গণজাগরণ মঞ্চের কর্মী এক অংশের এবং ব্লগার, লেখালেখি করেন। বাপ্পাদিত্যকে সর্বশেষ নাকি মোবাইল ফোনে SMS করে হুমকি দেওয়া হয়েছে। বাপ্পাদিত্য, আপনি কি ধরনের SMS পেয়েছেন, সেখানে কি লেখা হয়েছে, কয়টার সময় তাদের পরিচয় দেওয়া হয়েছে কিনা?
না, কোনো পরিচয় ছাড়াই একটি SMS এসেছে এবং সেটি হচ্ছে মানে কোনো নম্বর ছাড়া এই SMS-টি এসেছে রাত 9:09 এবং সেই SMS-এ লেখা আছে বি কেয়ারফুল, নেক্সট টার্গেট ইউ। আপনি কি পুলিশকে জানিয়েছেন, বা এটাই কি আপনার উপর প্রথম হুমকি? আমরা এর আগেও জানি আপনার ঝুঁকির কথা। আমাকে গত 9 বছর যাবৎ হুমকি দেওয়া হচ্ছে অনবরত। এর আগে আমার শাহবাগ থানা এবং লালবাগ থানায় সর্বমোট 4টি জিডি করা আছে। সর্বশেষ আজকে আমাকে আবার এই হুমকিটি আসার পরে আমি লালবাগ থানা এবং ডিবি পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি টেলিফোনে। এই মুহূর্তে আপনার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা, আপনি কোনো ধরনের ব্যবস্থা চান কিনা? ব্যবস্থা বলতে ধরেন লালবাগ থানার পক্ষ থেকে আমার সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হয় এবং লালবাগ থানার ওসি এবং লালবাগ জোনের এসি আমার সঙ্গে কথা বলেছেন এবং লালবাগ থানার পক্ষ থেকে তাদের থানা এরিয়ার ভেতরে আমাকে এক ধরনের নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু এর বাইরে আসলে ডিএমপির অন্য কোনো থানা এলাকায় আমাদের তো সার্বক্ষণিক যে বিচরণ, শাহবাগ থানা এলাকাতেই বেশিরভাগ বিচরণ। আমার অফিস, পার্টি অফিস এবং শাহবাগ চত্বর থেকে শুরু করে সমস্ত এলাকাটাই শাহবাগ থানার ভেতরে। কিন্তু শাহবাগ থানার পক্ষ থেকে আসলে আমি সর্বশেষ যখন জিডি করেছিলাম আনসারুল্লাহ বাংলা টিমের হুমকি আসার পরে, তারপরে মাত্র কয়েকদিন তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, কিন্তু পরে শাহবাগ থানার পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা হয় না। কিন্তু শুধুমাত্র লালবাগ থানার পুলিশ এই বিষয়ে আমি বলবো যে সত্যি তারা খুবই সিনসিয়ার, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা পোষণ করি, কিন্তু এর বাইরে অন্য কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে আপনি লালবাগেই থাকবেন এটা বলা ছাড়া আমাদের আসলে কিছু বলার নেই, কারণ লালবাগ থানার ভেতরে থাকলে পরেও সেই নিরাপত্তা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন আছে। সাবধানে থাকবেন বাপ্পাদিত্য, এই তালিকায় আমরা নতুন কোনো নাম নিশ্চয়ই কেউই যুক্ত হতে দেখতে চাই না। এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জাহিদুল হাসান, হু ইজ দ্য নেক্সট, এবং সেই নাম ক্রমশ পরিষ্কার হচ্ছে একটা। দেখেন না, বাপ্পাদিত্য নাম নতুন না, ও তার বিষয়টা আমি আগে থেকেই জানি। এ নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, আমিও একবার তাকে ইনফর্ম করলাম। তার SMS-টা আমিও পেয়েছি একটু আগে। এই শুধু বাপ্পাদিত্য তো একা না, এখন কত বাপ্পাদিত্য যে কোন তালিকায় আছে এটা তো আমি আপনি কেউ বলতে পারছি না। উনি SMS-টা পেয়েছেন বলে বা এর আগেও SMS-টা পেয়েছেন বলে, নম্বরবিহীন ফোন থেকে এইটা একটা বিশেষ প্রযুক্তি। শুনেন, এই জায়গায় পুলিশের কাছ থেকে পুলিশকে টেক্কা দিয়েছে ওরা, এখন এটা স্বীকার করতেই হবে। কারণ আপনার ওরা পুলিশ তো পারছে না তার সঙ্গে, এটা স্বীকার করতে হবে। আপনার এই যে এখন এক সময় টেকনোলজি ইউজ করতো, যে ফোন ইউজ করতো, যেটা আপনিও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখেছেন, কোন রকমের টেকনোলজি তারা এখন ইউজ করতেছে না, খালি হাতে আসতেছে, কুপিয়ে চলে যাচ্ছে। এখন তাৎক্ষণিকভাবে কেউ ধরতে না পারলে এদেরকে আর ট্রেস করতে পারছে না। কোন গ্রুপ করতেছে এটা তো পুলিশ ট্রেসই করতে পারলো না এখন পর্যন্ত। তো ওই যে বললাম না, পিছে তো লেগে থাকতে হবে, আপনাকে তো নিবিড় অনুসন্ধানটা করতে হবে। সেই অনুসন্ধানটা তো আপনি করতেই পারছেন না, বা করতে দেওয়া হচ্ছে না, বা কোনো মেসেজ পাচ্ছেন না। কারণ ওই জায়গায় তো রাষ্ট্রের একটা অবস্থান নিতে হবে। রাষ্ট্রের অবস্থানটা কি, পুলিশকে তো মেসেজটা দিতে হবে, আমি চাই ব্লগার হত্যাকারী প্রত্যেকটা ধরা হোক, অথবা আমি ইমিডিয়েট তার বিচার চাই, বা তুমি ধরো। এরাও তো এক ধরনের ডিলেমার মধ্যে আছে যে ধরবো কি ধরবো না। সেই জায়গায় বারবার বলি যে এই জায়গায় রাজনৈতিক অবস্থান সরকারের যেমন আছে, এই জায়গায় আপনার এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঠিক এই পার্টিকুলার আপনার এই যে ব্লগার বলেন, এই লেখক বলেন, যাদেরকে আনসারুল্লাহ বাংলা টিম হত্যা করছে, এই বিষয়টা কেমন যেন অস্পষ্টতা রয়ে গেছে সরকারের নীতি নির্ধারণে। এই অস্পষ্টতার সাথে খান মাসুম আপনারা নিশ্চয়ই একমত, এবং আপনারা কি মনে করেন এই আধাবেলা হরতালের মতো কর্মসূচি এই অস্পষ্টতা দূর করতে সাহায্য করবে কিনা? না, আমি আসলে ঠিক একমত না। এই কারণে একমত না যে যাদেরকে এই পর্যন্ত হত্যা করা হয়েছে তাদেরকে প্রত্যেককেই পূর্বে হুমকি দেওয়া হয়েছে। SMS বলেন, ইন্টারনেটে, ফেসবুকে বলেন, সব মাধ্যম থেকে তারা হচ্ছে এরকম হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ দীপনকেও হুমকি দেওয়া হয়েছে, টুটুল ভাইকেও হুমকি দেওয়া হয়েছে, এবং টুটুল ভাই হচ্ছে থানায় একাধিকবার জানিয়েছে। বিষয়টা যে প্রযুক্তির কথা, ব্যর্থতার কথা বলছেন, যে আজকে বাপ্পাদিত্য বসুকে হুমকি দেওয়া হয়েছে, সেই প্রযুক্তিও কিন্তু হচ্ছে ধরা আমাদের দেশের মানে প্রশাসনের খুব বেশি জটিল বিষয় না, আসলে সদিচ্ছার বিষয়। এই জায়গাটা আমি মনে করব যে সরকার এই যে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সদিচ্ছা নিয়ে হচ্ছে
যে তাদেরকে মোকাবেলা করতে হবে এবং মানুষকে সুরক্ষা দিতে হবে, সেই জায়গাটা সেই অনেক করছে না। ধন্যবাদ খান মাসুম আমাদের সাথে আমি যুক্ত আরেকটি হবার বিষয়ে জন্য। আরেকটি শেষ বিষয়। করতে চাই জি, যে নিশ্চয়ই। আমরা যে হরতালটা ডেকেছি আগামী 3 তারিখে 3 তারিখ মঙ্গলবারে, সেই হরতালটা অর্ধ দিবস এবং সেই হরতালটা আমরা এই দেশের সাধারণ সকল মানুষকে, শুধু রাজনৈতিক কর্মী না কিংবা লেখক সাহিত্যিক না, সকল মানুষকে আমরা এই হরতালকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই কারণে যে আজকে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের যে দেশটি, সেই দেশটির কেউই আমরা নিরাপদ না, কেউই আমরা নিরাপদ খান থাকছি না মাসুম, বলে আমরা 3 এই নভেম্বর হরতালকে সফল জেল করতে চাই। হত্যা দিবস। এইমাত্র আমি একটি এসএমএস পেলাম, স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যেন জেল হত্যা দিবসে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়। এটি খুবই একটি আকস্মিক বিষয়। আমি তাৎক্ষণিকভাবে, নিশ্চয় আপনার পক্ষে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। আমি এই বিষয়ে কথা বলতে চাই। অলরেডি এটা নিয়ে আপনাদের আমাদের বিবেচনায় মুখপাত্র ছিল বলেছেন, কিনা? আমাদের মুখপাত্র বলেছেন যে আমরা 3রা নভেম্বর যে কলঙ্কিত ঘটনা ঘটেছিল সেইটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। একই সাথে আমরা ওই দিন সকালবেলা, মানে আগামী 3 তারিখের সকালবেলা আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে ফুল দিয়ে আমরা হরতালের কার্যক্রম আমরা শুরু করব। ফলে হরতালের তারিখ সময় পরিবর্তনের সেক্ষেত্রে না, হরতালের তারিখ সময় পরিবর্তনের কোনো অবকাশ নেই। এবং যে মেসেজটা পাঠিয়েছেন তাকে আমি অনুরোধ জানাবো, আপনি এই 3 তারিখটা যে একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য, জাতীয় জীবনে যে একটা কলঙ্কজনক ঘটনা ঘটেছে, আপনি সেইটার জানি আর পুনরাবৃত্তি না হয় তার জন্য 3 তারিখে আপনি আমাদের সাথে শামিল হন। অনেক ধন্যবাদ খান মাসুম আমাদের সাথে যুক্ত হবার জন্য। আগামী 3 নভেম্বর মঙ্গলবার আধাবেলা সকল মানুষকে হরতাল পালনের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। অন্য প্রসঙ্গের আলোচনায় ফিরবো, থাকুন একাত্তর জার্নালে। কোর্টের আপিল বিভাগে সকাল থেকেই শুরু হবার কথা আছে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি। নিশ্চয়ই সেই খবর সকাল হলেই গণমাধ্যমে জানা যাবে। আমরা আছি একাত্তর জার্নালে, আছেন জায়েদুল হাসান পিন্টু, ইলিয়াস খান এবং পত্রিকা আইএস সৃষ্টির চেষ্টা। গাফর খান চৌধুরী লিখেছেন, যারা ইরাক ও সিরিয়ায় মদদ দিয়েছে দীপন হত্যা ব্লগারের হামলায় তাদের হাত। প্রতিবাদে আজ সারা দেশে বই ও শিক্ষা উপকরণের দোকান বন্ধ থাকবে। তার মানে প্রকাশক এবং বিক্রেতাদের একটি বড় কর্মসূচির ঘোষণা আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আরো ভালো কিছু নিয়ে তৈরি হচ্ছে পে স্কেল। পরীক্ষা শেষে বাবার জানাজায় দীপনের ছেলের কথা ছাপা হয়েছে। এবার সময় প্রকাশনার স্বত্বাধিকারী ফরিদ আহমেদকে হত্যার হুমকি, সকালবেলা তাকে হুমকি দেওয়া হয়েছে। উনি কি কোনো বই প্রকাশ করেছেন? এখন এটা তো আপনার কোন প্রকাশককে কাকে, আমি বললাম না যে এখন প্রকাশক, এরপরে তো পাঠক আসবে। সময় অনেক বড় এবং ঐতিহ্যবাহী একটি প্রকাশনা সংস্থা, এবং আমার ধারণা ফরিদ আহমেদ নিজেও জানেন না যে তার কোন বইয়ে কখন কি, কোন লেখক কি লিখেছেন এবং কি প্রকাশিত হয়েছে। জামাত, জেএনবি, আনসারুল্লাহ ও হরকত এক সুতোয় গাঁথা। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রায় স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই উক্তিটি দিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই এটির ভিত্তি তার কাছে আছে। পরের পত্রিকা, টার্গেট কিলিং নিয়ে বিপাকে পুলিশ, ব্লগার সহ 6 খুন এক সূত্রে গাঁথা। টুটুল, রণদীপমের অবস্থার উন্নতি হাত কাটতে হতে পারে, রাজনৈতিক সমাধান ছাড়া এই হামলা থামবে না। প্রকাশক হত্যা ও হামলার ঘটনায় বিশিষ্টজনদের উদ্বেগ। প্রকাশক ব্লগারদের উপর হামলা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাতিসংঘ ও ইউর নিন্দা। ঢাবি মসজিদে জানাজা, আজিমপুরে দীপনের দাফন সম্পন্ন। আন্দোলনে ব্যর্থ হয়ে গুপ্ত হত্যা চালাচ্ছে বিএনপি জামাত। পরের পত্রিকা, সংবাদ, দীপনের দাফন সম্পন্ন, ব্লগার প্রকাশক হত্যা ও আহত, ক্ষোভ ও প্রতিবাদের ঝড়। ব্লগার প্রকাশক সহ 7 খুন, চার্জশিট 2টিতে। সব দেশেই এমন ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করেছে, বলেছেন একথা। এবার সময় প্রকাশককে হত্যার হুমকি, নৃশংসভাবে হত্যা করা হয় দীপনকে। পরের পত্রিকা, সকালের খবর, বিএনপি জামাত গুপ্ত হত্যা শুরু করেছে প্রধানমন্ত্রী, উৎকণ্ঠায় সরকার, একের পর এক হত্যাকাণ্ড, নিরাপত্তার সংকট, অনেক ব্লগার দেশ ছাড়া, কেউ কেউ ভাবছেন বিচার চাই না, ক্ষোভ থেকে বলিনি দীপনের বাবা। সন্দেহ আনসারুল্লাহকে, গ্রেফতার নেই, মামলা হয়নি, সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে রহস্য। হানিফের বক্তব্য, দীপনের বাবা হত্যাকারীদের মতাদর্শে বিশ্বাসী। পরের পত্রিকা,
অর্থনীতি। মুক্তমনাদের হত্যা ঘটনায় সারা দেশে উৎকণ্ঠা বাড়ছে। অর্ধদিবস হরতাল, গণজাগরণের সময়ের প্রকাশককে হত্যা, দেশে নিরাপত্তা বোধ করছেন না টুটুলের স্ত্রী। বাবা নেই, আমরা আছি, বিশ্বাস হয় না, দীপনের সন্তান। এবং তার স্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে। উদ্বেগ আতঙ্কের দিন রাত্রি। এই উদ্বেগ আতঙ্কের দিন রাত্রি এই শিরোনাম ধরে আসলে আলোচনায় আসতে চাই। ইলিয়াস খান, যুদ্ধাপরাধীদের বিচার এবং বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো দাপুটে নেতা, আলী হাসান মুজাহিদের মতো প্রভাবশালী ক্ষমতাবানদের বিচার করতে গেলে, বিশেষ করে ফাঁসির রায় কার্যকর করতে গেলে এরকম একটি সংকট তৈরি হতে পারে, এরকম বক্তব্য আমরা বহুদিন ধরে শুনছিলাম বা ঘটনাগুলো দেখছিলাম। ফলে এই উদ্বেগ উৎকণ্ঠার দায়িত্ব রাজনীতিবিদদের মধ্যেও আছে না? হ্যাঁ, নিশ্চয়ই আছে। যেমন আমরা দেখেছি ইতিপূর্বে যে যুদ্ধাপরাধীরা যাদের ফাঁসির রায় হয়েছে এবং ফাঁসি কার্যকর হয়েছে, এই সময় কিন্তু আমরা নানা উদ্বেগজনক ঘটনা দেখেছি। যেমন সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হলো, বাংলাদেশে কিন্তু ব্যাপক অনেক শতাধিক লোক কি বলে যে মারা গিয়েছে। সুতরাং আমরা জানি যে সাইদিকে দেখা গিয়েছিল এরকম একটি গুজব ছড়িয়ে পড়ার পর, এই গুজব ছড়িয়ে পড়ে, এবং আমরা দেখেছি কালকে কিন্তু এই দুজনার রিভিউ শুনানি আছে। এবং আমরা জানি ইতিপূর্বে সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি পাকিস্তানি কয়েকজনকে সাক্ষী করতে চেয়েছিলেন। আমার মনে হয় সেই সুযোগ এখন আর নাই, এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা যতটুকু এ পর্যন্ত শুধু একজনের রায় চেঞ্জ হয়েছে, আমি এই মুহূর্তে নামটি ভুলে গেছি, রিভিউতে গিয়ে ফাঁসির আদেশ থেকে যাবজ্জীবন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে। সুতরাং সেই সুযোগ আছে বলে আমার মনে হয় না, এবং তার যারা ভক্ত রয়েছে তাদের নিশ্চয়ই তারা কোনো ধরনের কি বলে যে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। আর সেক্ষেত্রে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে আমি মনে করি, যাতে কোনো ধরনের জনজীবনের কি বলে নিরাপত্তা বা শৃঙ্খলার যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেটি কিন্তু যেহেতু আগে থেকেই জানার একটি সুযোগ রয়েছে। কারণ আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি যখন এসব রায় হয়েছে, হরতাল হয়েছে, মারপিট হয়েছে, হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। সুতরাং এটি তো সরকারের জানা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী জানে। সুতরাং এগুলো যাতে না ঘটতে পারে সেই চেষ্টা সরকারের থাকবে বলে। এখন কিন্তু জাহিদুল হাসান, হরতাল হচ্ছে না, ঘোষণা করা হচ্ছে না প্রকাশ্য কোনো কর্মসূচির, কিন্তু গুপ্ত হত্যা হচ্ছে। এটিকে গুপ্ত হত্যা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ফলে আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব? সবগুলো মহলকে একভাবে কোন ঠাসা মনে হচ্ছে, আবার সরকার দৃঢ় প্রতিজ্ঞ এই রায় কার্যকর করবার ক্ষেত্রে। ফলে সাধারণ মানুষের জানের নিরাপত্তা আসলে কিভাবে নিশ্চিত করা সম্ভব? না দেখেন, সেটার জন্য আমি আসলে এটিও আপনাকে বলবো মাথায় রাখতে। আপনার সাধারণ মানুষের নিরাপত্তা যেমন প্রায়োরিটি, যুদ্ধাপরাধীদের বিচারও প্রায়োরিটি। আমি এই জায়গায় বলবো, আমার জাতি বা দেশ বা রাষ্ট্র গত 42 বছর এই যুদ্ধাপরাধীদের বিচার করে নাই। এই দায় আমাদের একটু নিতে হবে। এই পাপ তো, এটা আমরা পাপ করেছি এতদিন এই বিচারটা না করে, সেই পাপের ভোগ তো আমাদের কিছু তো নিতেই হবে। এরা তো ধরেন এই যে ছোটখাটো না, সেই 71-এ এই আপনার সাকা চৌধুরী যতটুকু ক্ষমতা ধরছিলেন, এই 2015-এ তো ততটুকু ক্ষমতা দেন, বিশাল ফুলে পেঁপে বড় হয়েছেন। সাকা চৌধুরী একা কেন, আপনার জামাত নিষিদ্ধ ছিল, সেই জামাত রাজনীতি করতে করতে এই দেশে মন্ত্রী পর্যন্ত হয়েছে। তার মানে আপনার সরকারের ভিতরে থেকে, রাজনীতিতে থেকে, প্রশাসনেও তারা ঢুকে পড়েছে। তারা আজকে অর্থবিত্ত তারা অনেক বড় হয়েছে। এই 42 বছরে যে তারা বিশাল আকার ধারণ করেছে, তারা তো কিছু না কিছু ঘটাতে চাইবেই। তারপরে আপনি আসেন, তার সঙ্গে আছে কে, যে নামটা বললেন সাকা চৌধুরী, এখন পর্যন্ত উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মানে বিএনপির নীতি নির্ধারক। এখন এই যে বিএনপি যে তাদেরকে আপনার সহানুভূতি দিচ্ছে, এই জায়গাটা কি ক্লিয়ার করেছে? একটা বড় রাজনৈতিক দল তো, বাংলাদেশের জনপ্রিয় বড় রাজনৈতিক দল বিএনপি, সেই দলকে যদি আপনি কালকে বা আজকে আমি বলি এটা যুদ্ধাপরাধীদের সমর্থক দল, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করে সেটি বলার সুযোগ নেই? কেন আওয়ামী লীগের যুদ্ধাপরাধী আমরা জানি, আমরা শুনেছি। আমি মানলাম আওয়ামী লীগ যুদ্ধাপরাধী দল, আপনি এটার সঙ্গে কেন মিলাচ্ছেন? আওয়ামী লীগ যুদ্ধাপরাধী দল, আমি মানলাম যুদ্ধাপরাধী দল, তাতে এটা দিয়ে কি আপনার বিএনপির যুদ্ধাপরাধের মাপ পেয়ে যাচ্ছে? এই সমস্ত কথা শুনেন, এইগুলো আপনি একটা দিয়ে আরেকটা ঢাকার চেষ্টা করেন না। আওয়ামী লীগ যুদ্ধাপরাধী দল বলেন, জামাত যুদ্ধাপরাধী দল আমি বলিনি, না আমি বলেছি যুদ্ধাপরাধী আছে দু একজন। হ্যাঁ আছে, সেটা কি বিচার হচ্ছে না? আপনার মোবারকের বিচার হয় নাই? বিচার তো হয়েছে। একটার সঙ্গে একটা মিলালে আপনার এইটা মিলাই আমরা আজকে এই জায়গাটা এসেছি। আপনি দেখেন, আপনি যদি রাজনীতিটা ঠিক করতেন,
আপনি বিএনপি যদি আজকে যুদ্ধাপরাধীদের বিপক্ষে অবস্থান নিত, আজকে বিএনপির এই ছেড়াবার অবস্থা হয় না, এটা আমি নিজে বিশ্বাস করি। কারণ বিএনপির অনেক ভক্ত সমর্থক। এটা ইলিয়াস খানও বিশ্বাস করেন কিনা? আমি আরেকটু এখানে শেষ করি। এখানে যদি এই দলটির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, এটা তো আমরা জানি সবাই। একটু এখানে অ্যাড করি, আপনার এই যে আপনার সাকা চৌধুরী, ওনাকে যখন ধরেন ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হলো, আমি মানলাম ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হলো, এটা ঠিক কি ঠিক এটা শিওর না। যখন অভিযোগটা গঠন হলো, বিএনপি তো তাকে তার সদস্যপদ থেকে অন্তত বাতিল না করুক, স্থগিত করতে পারত। যখন তার চূড়ান্ত সাজা হয়ে গেল, উনি যখন যুদ্ধাপরাধী হিসেবে এখন আদালত কর্তৃক স্বীকৃত, আপনি তো সুপ্রিম কোর্ট মানেন নাকি? এই দেশে থাকেন, এই দেশের সংবিধান মানেন, সুপ্রিম কোর্ট মানেন, আপনি তারপরও তাকে কিন্তু এখন পর্যন্ত, আপনি আজ এই মুহূর্ত পর্যন্ত সে বিএনপির একজন নীতি নির্ধারক। বিএনপির এই জায়গায় আসলে কি করণীয়? ইলিয়াস অবশ্যই তার সহানুভূতি আছে এই জায়গায়, যদি না থাকতো শুরুতেই তাকে। আমি ইলিয়াস খানের একটা মন্তব্য নিয়েই শেষ করব। আসলে তো উনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে জড়িত ছিলেন, অন্য দলও করেছেন, আপনারা জানেন। বিএনপি থেকে উনি বহিষ্কৃত হয়েছেন, সেটাও কিন্তু আমরা জানি। সুতরাং এই অবস্থা আসলে বিএনপি যারা টপ নীতি নির্ধারক তারাই বলতে পারবেন। আমি একজন সাংবাদিক হিসেবে এটি বলার সুযোগ আছে বলে। অনেক ধন্যবাদ ইলিয়াস খান, জাহিদুল হাসান এবং যারা সাথে ছিলেন সকলকে। নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন এবং নিশ্চয়ই আগামীতে নতুন কোনো হত্যাকাণ্ড, চাপাতি খুনের খবর আমরা আর জানতে চাই না। যার যার জায়গা থেকে নিশ্চয়ই যার যার নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হবে, এই প্রত্যাশা তো আমরা জানাতেই পারি। প্রকাশক হত্যার প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস হরতাল। টার্গেট কিলিং ঠেকানো কঠিন বলছে পুলিশ। প্রকাশক হত্যা হামলায় স্তম্ভিত দেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদের বিরুদ্ধে তরুণদের জেগে ওঠার আহ্বান, ছেলে হারানো দুই বাবার। প্রকাশক হত্যায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। কোন সান্ত্বনাতেই থামছে না দীপনের পরিবারের কান্না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শিগগিরই বের হবে হত্যা রহস্য। সন্দেহের তীর আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। ধারালো ও ভারী অস্ত্র দিয়ে আঘাতের কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় দীপনের। ময়নাতদন্তের রিপোর্ট। আগুন, সন্ত্রাস ও পেট্রোল বোমায় ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এখন গুপ্ত হত্যা চালাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দীপনের বাসায় বিএনপি নেতারা বললেন, প্রকাশক ও ব্লগার হত্যার দায় এড়াতে পারে না সরকার। ব্লগারদের উপর একের পর এক হামলা, হুমকিতে মুক্ত চিন্তার জগৎ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মের নামে এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণ অনইসলামিক, মন্তব্য ইসলামী নেতাদের। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের এবং রাজধানীতে সিএনজি অটো মিটারে ভাড়া আদায় আজ থেকে বাধ্যতামূলক, কার্যকর করতে মাঠে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন সংকটে যাত্রী দুর্ভোগ।